প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে তোমাদের আহ্বান জানাচ্ছি, সবাই বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়ালেখা করো। প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর জৈব রসায়ন নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। দ্বাদশ শ্রেণীর জৈব রসায়ন তোমাদের পড়াচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থী, জৈব রসায়নের যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে জৈব রসায়নের প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের সাথে আজকে কথা বলবো আমি প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে। তাহলে এই প্রথমেই আমরা দেখব যে প্রতিস্থাপন বিক্রিয়া কি এবং এই প্রতিস্থাপন বিক্রিয়া কোন কোন বিকারক দ্বারা ঘটে, কিভাবে ঘটে সেই। তাহলে প্রতিস্থাপন হচ্ছে কি? প্রতিস্থাপন হচ্ছে কি একজনকে সরিয়ে দিয়া সেই জায়গায় বসা, প্রতিস্থাপন। তাহলে আমরা যদি রসায়নের ভাষায় বলি তাহলে যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুষ্ঠিত, কেন আমরা এখানে জৈব যৌগ আমরা কিন্তু শুধু প্রতিস্থাপন বিক্রিয়া যদি বলি, যেমন অ্যাসিডের হাইড্রোজেন আয়নকে আমরা কি হাইড্রোজেন পরমাণুকে আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করতে পারি। যেমন আমরা কিন্তু সেখানে পড়ে এসেছি যে সক্রিয়তা সিরিজের জিঙ্ক হাইড্রোজেনের উপরে জিঙ্ক যোগ H2SO4 সেখানে হচ্ছে কি জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু একটি প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় কোনো যৌগ হতে উহা অপেক্ষা কম সক্রিয় মৌল বা মূলককে স্থানচ্যুত করিয়ে সে যদি নিজে ওই জায়গাটাই দখল করে। দেখুন এখানে কি হয়েছে, এই জিঙ্ক পরমাণুটা কি করেছে, হাইড্রোজেন পরমাণুকে এই জায়গা থেকে স্থানচ্যুত করে নিজে কিন্তু ওই জায়গাটা দখল করেছে, নিজে সেই জায়গায় বন্ধন হিসেবে যুক্ত হয়েছে। তাহলে এই যে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এটা অজৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা সব প্রতিস্থাপন বিক্রিয়া একই রকম, অর্থাৎ একটা মৌল বা মূলককে প্রতিস্থাপন করে ওই জায়গায় আর একটা মৌল বা মূলক যুক্ত হবে। এখন কথা হচ্ছে, আমরা যেহেতু জৈব রসায়ন পড়াচ্ছি, এখানে আমরা উদাহরণগুলো দেব জৈব যৌগ দিয়ে, অর্থাৎ জৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া আমরা পড়ব। তাহলে সেই জন্যই আমরা শুরুতে বলছি যে বিক্রিয়ায় জৈব যৌগের অনুষ্ঠিত একটি পরমাণু, অর্থাৎ জৈব যৌগের অনুষ্ঠিত একটি পরমাণু বা মূলক অন্য একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই অধিক সক্রিয় মৌল এসে প্রতিস্থাপন করবে বা মূলক প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপিত হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলবো। তাহলে এই বিক্রিয়াটার দিকে তাকাই প্রিয় শিক্ষার্থী, এইটা কি? এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড। যদি আমরা দেখি তাহলে এইখানে কিন্তু এই ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করছে আমার এই যে ক্ষারের OH মূলক, অর্থাৎ এই ক্লোরিন পরমাণুটা OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড থেকে টারশিয়ারি বিউটাইল আমাদের কি হচ্ছে, অ্যালকোহল হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। সোজা কথা, এখানে আমার এই ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে OH মূলক দ্বারা। এখানে ক্লোরিন পরমাণু প্রতিস্থাপিত হয়েছে আমার OH মূলক দ্বারা। তাহলে আমরা কি দেখলাম যে জৈব যৌগের অনুষ্ঠিত একটি পরমাণু অন্য একটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত যদি হয় তাহলে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এই প্রতিস্থাপন এই প্রতিস্থাপন বিভিন্ন বিকারক দ্বারা হতে পারে। যেমন এখানে কিন্তু এই যে আমার সাবস্ট্রেট, অর্থাৎ মূল যৌগ, যেটা আমি জৈব বিক্রিয়ার মেকানিজমে প্রথমেই শিখিয়েছিলাম যে সাবস্ট্রেট অণু, অর্থাৎ বিকারক যে যৌগটাকে আক্রমণ করে, আর এটা হচ্ছে আক্রমণকারী বিকারক। এখন এই আক্রমণকারী বিকারকের প্রকৃতির উপর নির্ভর করে এই প্রতিস্থাপন বিক্রিয়া কি হতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে ইলেকট্রোফাইল দ্বারা হতে পারে। ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে নিউক্লিওফাইল। কি দ্বারা হতে পারে? নিউক্লিওফাইল দ্বারা আমাদের এই নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া হতে পারে। আর হতে পারে কি? আর হতে পারে মুক্তমূলক দ্বারা। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এখানে আমাদের ইলেকট্রোফাইল দ্বারা এই প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ যে আক্রমণকারী বিকারক যে প্রতিস্থাপন ঘটাবে। এখানে কেন আক্রমণকারী বিকারক বলছি? এই বিকারকটাই কিন্তু আমার এই মূল যৌগ থেকে ক্লোরিন পরমাণুকে প্রতিস্থাপন করে সেই জায়গায় সে দখল করছে।
অর্থাৎ এই যে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, যে প্রতিস্থাপন ঘটাচ্ছে সেটা হচ্ছে আক্রমণকারী বিকারক। তাহলে এই আক্রমণকারী বিকারকের প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু আক্রমণকারী বিকারককে আমরা কিন্তু যেটা পড়িয়েছি তোমাদের, আক্রমণকারী বিকারককে আমরা এই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মুক্তমূলক। তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা ঘটতে পারে, নিউক্লিওফাইল দ্বারা ঘটতে পারে, মুক্তমূলক দ্বারা ঘটতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অন্যদিকে আলোচনায় যাব না। আজকে শুধুমাত্র নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা সংঘটিত, আক্রমণকারী বিকারক দ্বারা সংঘটিত প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবো। কোন যৌগে, সেটাও স্পেসিফিক অ্যালকাইল হ্যালাইড সমূহে অ্যালকাইল হ্যালাইডের যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে সেই বিক্রিয়াটা আমি আজকে দেখাবো। তাহলে আমরা প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া দেখে নিলাম যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। তাহলে আমরা আজকে এই প্রতিস্থাপন বিক্রিয়া কোনটা দেখব? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে এটার ইংরেজিটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাকে আমরা এভাবে বলতে পারি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই জন্য এই বিক্রিয়াকে সংক্ষেপে এসএন বিক্রিয়া বলা হয়। এসএন বিক্রিয়া তাহলে মূলত এসএন বিক্রিয়া তাহলে হচ্ছে যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এখন পড়াবো হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের পড়াচ্ছিলাম সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া পড়াবো। এই যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কেন ঘটে, কত প্রকার, কোন যৌগ ঘটে, আমরা কিন্তু এখানে যৌগ ফিক্সড। আজকে কিন্তু আমি তোমাদের অন্য কোনো যৌগ না, আজকে আমি তোমাদের অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ এই যে অ্যালকাইল হ্যালাইডের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া করবো, অর্থাৎ সম্পৃক্ত কার্বনের কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার সম্পৃক্ত কার্বন যেমন অ্যালকাইল হ্যালাইডের, এই যে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুটি নিউক্লিওফাইল দ্বারা কিভাবে প্রতিস্থাপিত হয় সেই কৌশলটা দেখাবো। তাহলে এসএন বিক্রিয়া, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার ইংরেজিটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, সেই জন্য একে সংক্ষেপে এসএন বিক্রিয়া বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের। এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের এসএন বিক্রিয়া, এই বিক্রিয়াটা দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই বিক্রিয়ার কৌশলের উপর নির্ভর করে এই বিক্রিয়া আমরা কিন্তু বলতে পারি যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন প্রতিস্থাপন একাণবিক বিক্রিয়া। যদি আমরা বলি যে এই এসএন বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, তাহলে এসএন বিক্রিয়া হচ্ছে কত প্রকার? এই বিক্রিয়া দুই প্রকার। এই এসএন বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। এই যে আমাদের এসএন বিক্রিয়া, এসএন এখানে দেখতে পাচ্ছ প্রেসিডেন্ট দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে আমাদের এক প্রকারটা হচ্ছে এসএন অন, এটাকে আমরা এসএন অন বিক্রিয়া বলছি, আর একটাকে আমরা বলছি SN2 বিক্রিয়া। আচ্ছা, কেন আমরা SN2 বিক্রিয়া এবং SN1 বিক্রিয়া বলছি? তাহলে SN1 মানে কি? তাহলে SNটা কি? SNটা আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আগেই বলছি। তাহলে অনটা কি? অনটা হচ্ছে ইউনিমলিকুলার, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার অর্থাৎ একাণবিক বিক্রিয়া। তাহলে আমি একটু এই পাশে মুছে দিচ্ছি। আমরা এটা বলছি SN1টাকে আমরা বলছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই যে আমরা এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার রিঅ্যাকশন। তার মানে এর বাংলা কি দাঁড়াচ্ছে? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন এক। এই নিউমলিকুলারটা কি? একাণবিক বিক্রিয়া, অর্থাৎ কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন
একাণবিক বিক্রিয়া, ইউনিমলিকুলারটা হচ্ছে একাণবিক। আণবিকত্ব, বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব আমরা কিন্তু একাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের চতুর্থ অধ্যায়ে যেখানে রাসায়নিক পরিবর্তন ছিল সেখানে পড়িয়েছি। তাহলে বিক্রিয়ার আণবিকত্বটা কি? অর্থাৎ বিক্রিয়ার হার নির্ধারণ, কোনো বিক্রিয়া যখন একাধিক ধাপে ঘটে তখন সেই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে যতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করে সেটাকে আমরা কি, তার সংখ্যাটাকে আমরা বলি বিক্রিয়ার আণবিকত্ব। আমরা যখন এসএন অন বিক্রিয়ার কৌশল আজকেই দেখাবো সেখানে আমরা দেখব যে তার হার নির্ধারণী ধাপে একটি মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করে, এই জন্য এটাকে আমরা বলবো এসএন অন বিক্রিয়া। তাহলে এই যে তাহলে এসএন টু বিক্রিয়ার ফুল মিনিংটা কি হবে? এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলারের জায়গায় হবে বাইমলিকুলার, ইউনিমলিকুলার জায়গায় বাইমলিকুলার, অর্থাৎ শুধু ইউনিমলিকুলারের জায়গায় বাইমলিকুলার মানে হচ্ছে দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে দেখলাম যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। এই প্রতিস্থাপন বিক্রিয়া কোন কোন আক্রমণকারী বিকারক দ্বারা ঘটতে পারে? আমরা জানলাম যে প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা ঘটতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা ঘটতে পারে, প্রতিস্থাপন বিক্রিয়া মুক্তমূলক দ্বারা ঘটতে পারে। কিন্তু আমরা আজকে আলোচনা করছি নিউক্লিওফাইল দ্বারা যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে এই যে নিউক্লিওফাইল দ্বারা যে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে, সেই নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া দুই ভাবে ঘটতে পারে। একটা হচ্ছে এসএন অন অর্থাৎ নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার রিঅ্যাকশন অর্থাৎ দ্বিআণবিক বিক্রিয়া। তাহলে এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হচ্ছে, তার কৌশলের উপর ভিত্তি করে এই বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করছি। এখন আমরা এই দুইটা ভাগ নিয়ে আজকের আলোচ্য বিষয়, এই দুইটা ভাগ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এসএন অন বিক্রিয়া। তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করছি এসএন অন বিক্রিয়া, অর্থাৎ যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার গতিবেগ একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে এসএন অন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার বিক্রিয়া বলা হয়। আমরা আগেই বলেছি বিক্রিয়া বলা হয়। তাহলে আমাদের কথা হচ্ছে, আমাদের যে সংজ্ঞাটা হচ্ছে যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা হতে হবে কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা, এবং এই বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে যতগুলো ধাপ থাক, যে ধাপটা ধীরগতির, যে ধাপটা হার নির্ধারণ, মনে রাখবে প্রিয় শিক্ষার্থী, হার নির্ধারণী ধাপ সবসময় কিন্তু ধীরগতির ধাপ। অর্থাৎ এই যে ধীরগতির ধাপ, এই ধাপে কিন্তু কি হবে, একটি বিক্রিয়ক অংশগ্রহণ করবে। তারপরও যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা থাকে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই কমেন্ট বক্সে যদি কেউ কোনো প্রশ্ন করো, আমি সরাসরি সেই বিষয়টা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে এখন পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করোনি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করলে, আমার হাতে মোবাইল আছে, আমি কমেন্ট দেখে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চলে আসি এসএন অন বিক্রিয়া। তাহলে এসএন অন বিক্রিয়া আমরা একটা উদাহরণ দিই। এসএন অন বিক্রিয়া যদি অ্যালকাইল হ্যালাইড যদি হয়, সাধারণত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সমূহ এসএন অন বিক্রিয়া করবে। কেন করবে সেই ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের লঘু ক্ষার, আমাদের এই লঘু ক্ষারের বিক্রিয়া অর্থাৎ ক্ষারের জলীয় দ্রবণের বিক্রিয়া কি উৎপন্ন হবে? জলীয় দ্রবণের বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে অ্যালকোহল। অর্থাৎ এই বিক্রিয়াটাকে প্রথমে লিখেছিলাম, এখানে এই ক্লোরিন মূলকটা এই OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের কেন্দ্রাকর্ষী একাণবিক বিক্রিয়া। এখন আমরা এটা কেন একাণবিক বিক্রিয়া সেটা কিন্তু আমরা কৌশল না দেখা পর্যন্ত বিষয়টা বুঝতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে সরাসরি চলে যাই এসএন অন বিক্রিয়ার কৌশলে।
তাহলে আমরা চলে যাচ্ছি এসএন অন বিক্রিয়ার কৌশল। এসএন অন বিক্রিয়ার কৌশল। এসএন অন বিক্রিয়ায় প্রিয় শিক্ষার্থী, এইখানে আমাদের এইটা কিন্তু এসএন অন বিক্রিয়া কিন্তু পোলার দ্রাবকে দ্রুত ঘটে। তবে হ্যাঁ, এখানে যে বিষয়গুলো নিয়ে তোমাদের আরো আলোচনা করবো, আজকে শেষ করতে পারবো না, যে এসএন অন বিক্রিয়া কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, বা SN2 বিক্রিয়া কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, এসএন অন বিক্রিয়ার স্টেরিওকেমিস্ট্রি, SN2 বিক্রিয়ার স্টেরিওকেমিস্ট্রি, এসএন অন বিক্রিয়ার অ্যাসিডিক মিশ্রণ উৎপন্ন হয়, আবার সেটা 100% কেন নয়, সে বিষয়গুলো নিয়ে পরের ক্লাসে। আজকে শুধু দেখাবো দুটি বিক্রিয়ার মেকানিজম। তাহলে এসএন অন বিক্রিয়া আমরা যে বিক্রিয়াটা বিবেচনা করেছি, সেখানে কিন্তু আমাদের যে অ্যালকাইল হ্যালাইড, আমরা বলেছি যে অ্যালকাইল হ্যালাইড, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড, এই আমাদের যেটা ধাপ অন, আমরা যদি ধাপ অন দিই তাহলে এই বিক্রিয়ার ধাপ অন, আর অ্যালকাইল হ্যালাইড এই কার্বনটা কি সম্পৃক্ত, এই কার্বনের সংকরিত অবস্থা কি sp3, এই কার্বনের সংকরিত অবস্থা হচ্ছে sp3, কারণ এটা সম্পৃক্ত কার্বন। এই কার্বন এই যৌগটি ধীরে ধীরে বিয়োজিত হবে। এখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এখানে কার্বন অপেক্ষা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? অর্থাৎ সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যকার বন্ধন জোড় ইলেকট্রনকে কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টানার যে ক্ষমতা, সেইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এইখানে লক্ষ্য করো যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য বন্ধন জোড় ইলেকট্রনকে ক্লোরিন পরমাণু নিজের দিকে টানলে কিন্তু এইটার উপর আংশিক নেগেটিভ, এইটার উপর আংশিক পজিটিভ হয়। এটা কিন্তু সবসময়, কিন্তু এই ক্ষেত্রে এইটা কি হচ্ছে ধীরে ধীরে, এই যে কার্বন ক্লোরাইন, এখানে এই যে এই কার্বন ক্লোরিন বন্ধনটা, এই যে সিগমা বন্ধন, এই সিগমা বন্ধনটা ধীরে ধীরে বিয়োজিত হবে। এই সিগমা বন্ধনটা এখানে ধীরে ধীরে বিয়োজিত হবে। তাহলে এই বিয়োজনের শক্তিটুকু কোথা থেকে পাবে? এই বিয়োজনের শক্তি আসবে এই যে আমরা যখন এই বিক্রিয়ার জন্য লঘু ক্ষার ব্যবহার করব, এই যে লঘু ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষারের যে জলীয় দ্রবণটা আমরা ব্যবহার করব, এই লঘু ক্ষারের জলীয় দ্রবণ, এইখানে যে OH আয়ন, এই OH আয়ন যে পানিতে, এই OH আয়ন যে হাইড্রেটেড হবে, OH আয়ন হাইড্রেটেড হলে সেখানে কিছু শক্তি উৎপন্ন হবে, হাইড্রেশন এনথালপি উৎপন্ন হবে। অর্থাৎ এই যে ক্ষারের যে OH আয়নটা বিয়োজিত হবে, কারণ জলীয় দ্রবণে এটা তীব্র ক্ষার, বিয়োজিত হবে লঘু দ্রবণ, বিয়োজিত হয়ে যে OH আয়ন যে হাইড্রেটেড হবে, এই জায়গায় কিছু শক্তি উৎপন্ন হবে। সেই শক্তিটা দ্বারা কিন্তু আমার এই যে কার্বন ক্লোরিন বন্ধনটা বিয়োজিত, কারণ এই বন্ধনটা বিয়োজিত হতে এটা একটা সিগমা বন্ধন, যদিও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, তারপরে এটা একটা সিগমা বন্ধন। এই বন্ধন বিয়োজনে অনেক শক্তি প্রয়োজন, এবং সেই শক্তিটা এই যে OH যে হাইড্রেটেড হয় সেই শক্তি থেকে আসে, এবং এই বন্ধনটা ধীরে ধীরে বিয়োজিত হবে। তাহলে এই যে বন্ধনটা ধীরে ধীরে বিয়োজিত হবে কিভাবে, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই বন্ধনটা ধীরে ধীরে বিয়োজিত, এটার উপর আংশিক নেগেটিভ, এটার উপর আংশিক পজিটিভ, এই যে তিনটা মিথাইল গ্রুপ, এটাকে আমরা ট্রানজিশন স্টেট বলতে পারি, এটাকে ট্রানজিশন স্টেট বলতে পারি। এবং ফাইনালি কিন্তু এই ক্লোরিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই ক্লোরিনটা কিন্তু চলে যায়, ক্লোরিনটা অপসারিত, অর্থাৎ বিদায়ী গ্রুপটা চলে যায়, এখানে ধনাত্মক চার্জ হয়, আর সাথে উৎপন্ন হয় আমাদের এই যে বিদায়ী ক্লোরাইড আয়ন। এইখানে কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় কিন্তু sp2, তখন কিন্তু এর আকৃতি কিন্তু ত্রিকোণাকার সমতুল্য। এই যে এর আকৃতি কি হচ্ছে ত্রিকোণাকার সমতুল্য, এই যে ত্রিকোণাকার সমতুল্য। এখন এই জায়গাটা ধাপ 1টা একটু ভালো করে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড অণুটি ধীরে ধীরে বিয়োজিত হয়ে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন তৈরি করে। এই যে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন তৈরি করে, যখন আমার অ্যালকাইল হ্যালাইড ছিল, সেই অ্যালকাইল হ্যালাইডে আমার কার্বনের সংকরিত অবস্থাটা ছিল sp3। এই যে sp3 সংকরিত অবস্থা ছিল, তখন এর গঠন ছিল চতুস্থলকীয় গঠন ছিল। কিন্তু যখন সে এই ধীরে ধীরে বিয়োজিত হয়ে, এই যে দেখো এই ধাপটা কিন্তু একটি মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, অন্য কোনো বিক্রিয়ক কিন্তু এখানে অংশগ্রহণ করে নাই, এখানে একটি মাত্র বিক্রিয়ক অংশগ্রহণ করেছে। এই জন্য এটাকে আমরা এক আণবিক বিক্রিয়া বলছি,
কারণ বিক্রিয়ার আণবিক কত হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে, হার নির্ধারণের ধাপ কোনটা, বিক্রিয়ার একাধিক ধাপ থাকলে তাদের মধ্যে স্লো ধাপটা। কেন এই ধাপটা স্লো হচ্ছে, কারণ এইটা হচ্ছে বন্ধন বিভাজনের ধাপ। বন্ধন বিভাজনের ধাপটা স্লো হয় কারণ বন্ধন বিভাজনের তাপ শক্তি ব্যয় হয়। এই যে বন্ধন বিভাজনের ধাপ এটা স্লো হয়, এটাকে আমরা ট্রানজিশন স্টেট অন বলতে পারি। এটাকে আমরা বলতে পারি ট্রানজিশন স্টেট অন। এই যে ট্রানজিশন স্টেট অন প্রক্রিয়ায় এই যে আমাদের ত্রিকোণাকার সমতুল্য মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হলো। তাহলে এই যে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হলো, এই মধ্যবর্তী কার্বনিয়াম আয়নটা হচ্ছে ত্রিকোণাকার সমতুল্য। এই যে ত্রিকোণাকার সমতুল্য হওয়ার কারণে, এই ত্রিকোণাকার সমতুল্য হওয়ার কারণে কিন্তু এখন যখন আমার নিউক্লিওফাইল, এখানে আমি একটু এই sp3 একটু মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই যে আমার এইখানে দেখতে পাচ্ছ এই যে ত্রিকোণাকার সমতলীয় আমার শেপটা উৎপন্ন হলো মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন, এইটা কিন্তু এটা হচ্ছে আমার ধাপ 2, এইটা হচ্ছে আমার ধাপ 2। এই ধাপ 2তে কিন্তু এই যে আমার আক্রমণকারী বিকারক কি নিউক্লিওফাইল, আমার এখানে নিউক্লিওফাইল কি আগেই বলেছি নিউক্লিওফাইল কিন্তু আমার OH মূলক, এই নিউক্লিওফাইল কিন্তু আমার OH মূলক, ক্ষারের বিয়োজনে উৎপন্ন OH মূলক। এখানে কিন্তু পানিও কিন্তু সামান্য পরিমাণে বিয়োজিত হয়, পানি নিজেও কিন্তু নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হতে পারে, পানি নিজেও কিন্তু নিউক্লিওফাইল হিসেবে যুক্ত হতে পারে, সে ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না। তাহলে প্রিয় শিক্ষার্থী এই যে তখন আক্রমণকারী বিকারকের জন্য কিন্তু দুই দিকে খোলা, যেহেতু এই কার্বোক্যাটায়নের সংকরিত অবস্থা হলো sp2, তার আকৃতি ত্রিকোণাকার সমতলীয়, এই জন্য এই OH-টা কিন্তু আমার এই উৎপন্ন নিউক্লিওফাইল, আমি যদি এখানে নিউক্লিওফাইল লিখি, এই নিউক্লিওফাইল কিন্তু আমার দুই দিক থেকে সমানভাবে আক্রমণ করার সুযোগ পায়, অর্থাৎ দুই দিক থেকে সমানভাবে আক্রমণ করার সুযোগ পায়। এই যে আমরা যখন SN অন বিক্রিয়ার স্টিরিওকেমিস্ট্রি দেখাবো, তখন কিন্তু আমরা দেখাবো যে SN অন বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়। কারণ হচ্ছে এখানে কনফিগারেশনের ইনভার্সনও ঘটে, আবার কনফিগারেশনের রিটেনশনও ঘটে। এই দুই মিলে 50% যখন উৎপন্ন হয় তখন রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয়। তবে সব ক্ষেত্রে কিন্তু 100% রেসিমিক মিশ্রণ উৎপন্ন হয় না, সেই ব্যাখ্যা স্টেরিওকেমিস্ট্রি পড়ানোর সময় দেবো। তাহলে আমরা এখন দেখি এই নিউক্লিওফাইলটা কিভাবে যুক্ত হয়। তখন কিন্তু এই নিউক্লিওফাইলটা কিভাবে যুক্ত হচ্ছে, এই আবার এখানে আরেকটা ট্রানজিশন স্টেট উৎপন্ন হচ্ছে, আরেকটা ট্রানজিশন স্টেট উৎপন্ন হচ্ছে, আরেকটা ট্রানজিশন। তখন এইটাকে আমরা কি বলতে পারি, এটা আগেরটাকে যদি আমরা বলেছি যে TS অন, তাহলে এটাকে আমরা বলতে পারি যে TS, এটাকে আমরা বলতে পারি TS হচ্ছে ট্রানজিশন স্টেট 2। তার মানে চূড়ান্তভাবে সেখানে কি হচ্ছে, উৎপাদ গঠন হচ্ছে, এই উৎপাদ গঠন হচ্ছে এখানে। এই যে এই উৎপাদটা এখানে কিন্তু এখানে আমরা দেখাচ্ছি যে কনফিগারেশন যেমন ছিল, আমার পূর্বের কনফিগারেশন যেমন ছিল, এখানে কনফিগারেশন আমি তেমনই দেখিয়েছি। কারণ হচ্ছে যে এখানে কনফিগারেশনের রিটেনশনও ঘটে, কনফিগারেশনের ইনভার্সনও ঘটে। তাহলে আজকে আমরা যেটা দেখলাম SN অন বিক্রিয়ার কৌশল, তাহলে SN অন বিক্রিয়ার কৌশল যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে SN2 বিক্রিয়ার কৌশলে আমার খুব বেশি সময় লাগবে না। তাহলে আমি আবার একটু রিপিট করছি, তাহলে SN অন বিক্রিয়া দুইটি ধাপে ঘটে। প্রথমেই কিন্তু আমরা যে বিকারকটা ব্যবহার করি লঘু জলীয় দ্রবণ, সেখানে কিন্তু আমার নিউক্লিওফাইল উৎপন্ন হয়ে থাকে। এই যে লঘু ক্ষার জলীয় দ্রবণ, এখানে OH আয়নটা উৎপন্ন হয়ে থাকে। এখন এই যে OH আয়নের হাইড্রেটেড হওয়ার যে কিছু শক্তি, সেই শক্তি দ্বারা এই বন্ধনটা বিয়োজিত হয়। এই বন্ধনটা কিন্তু প্রথমেই আংশিক আয়নিত থাকে, কারণ হচ্ছে কার্বন এবং ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, সেখানে আংশিক আয়নিত থাকে। তারপর সেই তাপের প্রভাবে এই বন্ধনটা পুরোপুরি বিয়োজিত হয়ে মধ্যবর্তী কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই মধ্যবর্তী কার্বোক্যাটায়নের সংকরিত অবস্থা থাকে sp2, আর প্রথমে সম্পৃক্ত কার্বনে থাকে sp3। এই যে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়, আমার নিউক্লিওফাইল মধ্যবর্তী কার্বনিয়াম আয়নকে দুই দিক থেকে আক্রমণ করে। এই জন্য এখানে কনফিগারেশনের যেমন রিটেনশন ঘটে, কনফিগারেশনের ঠিক তেমনি ইনভার্সন ঘটে। আমরা এখানে একটি কনফিগারেশন দেখেছি, ঠিক অনুরূপভাবে আমরা যদি আরেকটা দেখাই, তাহলে কিন্তু আমরা এইভাবেও দেখাতে পারি, আমরা কিন্তু আরো সমানও দেখাতে পারি এইভাবে, অর্থাৎ দুইটি সমানও 50% উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে আমার SN অন বিক্রিয়ার
কৌশল। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিছু এথেনন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখি। তাহলে আমরা যদি এথেনন বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, তাহলে প্রথমত কি বৈশিষ্ট্য সহজ বলতে পারি। এথেনন বিক্রিয়া কয় ধাপে ঘটেছে? এতক্ষণ তোমরা দেখেছো এথেনন বিক্রিয়া ঘটেছে 2 ধাপে। এবং এথেনন বিক্রিয়া কি হয়েছে? 2 নম্বর বৈশিষ্ট্য, এথেনন বিক্রিয়া মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। এথেনন বিক্রিয়া কি? এক আণবিক বিক্রিয়া। আবার পোলার দ্রাবকে এথেনন বিক্রিয়া সহজে ঘটে। এথেনন বিক্রিয়াতে কিন্তু কি ঘটে? এথেনন বিক্রিয়াতে কিন্তু এই যে 3 ডিগ্রি হ্যালাইড, অর্থাৎ এই 3 ডিগ্রি হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু এই এথেনন বিক্রিয়া কিন্তু দ্রুত ঘটবে। এথেনন বিক্রিয়া দ্রুত ঘটবে। তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে এথেনন বিক্রিয়ার মেকানিজমটা দেখলাম। এখন আমরা এথেনন বিক্রিয়ার মেকানিজমটা দেখলাম। SN2 বিক্রিয়ার মেকানিজমটা কি দেখব? এই বিক্রিয়া সেটাও কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া। SN1 বিক্রিয়া যেমন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, SN2 বিক্রিয়াও কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। পার্থক্যটা কোথায় প্রিয় শিক্ষার্থী? পার্থক্যটা হচ্ছে SN1 বিক্রিয়া এক ধাপে ঘটে, অর্থাৎ প্রথমে বিকারক অণু অর্থাৎ প্রথমে অ্যালকাইল হ্যালাইড অণুটি ধীরে ধীরে বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে এবং সেই মধ্যবর্তী কার্বনিয়াম আয়নকে নিউক্লিওফাইল আক্রমণ করে উৎপাদ তৈরি করবে। কিন্তু SN2 বিক্রিয়ায় এই দুইটা ঘটনা ঘটবে একসাথে। এই দুইটা ঘটনা একসাথে ঘটবে, অর্থাৎ এক ধাপে ঘটবে। অর্থাৎ ওই বিক্রিয়া এক ধাপে ঘটে এবং সেই ধাপে দুইটি বিক্রিয়ক অংশগ্রহণ করে। এই জন্য কিন্তু ওই বিক্রিয়াটাকে বলছি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন দ্বি আণবিক অর্থাৎ বাইমলিকুলার রিয়াকশন। তাহলে আমরা দেখব SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখি এইটা উদাহরণ হিসেবে আমরা এটা দেখি। তো মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখি এই যে আমরা একটা SN2 বিক্রিয়া উদাহরণ হিসেবে লিখলাম। এখানে কিন্তু আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি। এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আমরা নিয়েছি, কেন নিয়েছি? যে SN বিক্রিয়া আমি আগে বলেছি SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা কালকের ক্লাসে। আজকে এখন SN1 বিক্রিয়া আমরা এক ধাপে দেখিয়েছি, SN2 বিক্রিয়ার কৌশলটা দেখিয়ে শেষ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইখানে তাহলে SN2 বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা কি দেব? SN2 বিক্রিয়ার সংজ্ঞাটা দেব যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার হার নির্ধারণী ধাপে দুইটি বিক্রিয়ক অংশগ্রহণ করে। আগে আমরা কি দেখেছি? দুইটা ধাপ ছিল, এক ধাপে একটি বিক্রিয়ক অংশগ্রহণ করেছে আর এক ধাপে দুইটি। যেহেতু যে ধাপটা স্লো ছিল সেটাকে আমরা বলেছি হার নির্ধারণী ধাপ, কিন্তু এই বিক্রিয়া এক ধাপে ঘটবে। এইখানে কিন্তু এই আমরা কৌশল, এই যে বিক্রিয়ার কৌশল যখন আমরা দেখাবো, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো বিক্রিয়ার কৌশল। বিক্রিয়ার কৌশল হচ্ছে এই বিক্রিয়ায় কিন্তু এই যে আমার অ্যালকাইল হ্যালাইড অণুর যে প্রান্তে বিদায়ী গ্রুপ মানে কি? হ্যালোজেন পরমাণু। এই বিদায়ী গ্রুপ এইদিকে একে বিদায়ী গ্রুপ, ঠিক তার বিপরীত দিক থেকে আমার আক্রমণকারী বিকিরক নিউক্লিওফাইল আক্রমণ করবে। তাহলে তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করবে এবং এই জায়গায় একটা অস্থায়ী জটিল অবস্থা তৈরি হবে। পেন্টাভ্যালেন্ট কার্বন কিন্তু এই জায়গায় তৈরি হয়। এইটা কিন্তু অন্য কোনো জায়গাতে হয় না, এইখানে হয় পেন্টাভ্যালেন্ট কার্বন। এইটাকে আমরা বলছি অস্থায়ী জটিল অবস্থা। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা বলছি অস্থায়ী জটিল অবস্থা। তাহলে SN2 বিক্রিয়া হচ্ছে যে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক অংশগ্রহণ করে, সেই বিক্রিয়াকে হার নির্ধারণী ধাপ একটাই, অর্থাৎ দুইটি বিক্রিয়কের উপরে এই বিক্রিয়ার গতিবিদ্যা নির্ভর করে। তাহলে এই বিক্রিয়ার গতি নির্ভর করে কার উপর? এই আমার নিউক্লিওফাইলের উপর এবং আমার অ্যালকাইল হ্যালাইডের উপর। দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর এর বিক্রিয়ার হার নির্ভর করে, সেই জন্য নাম হচ্ছে SN2 অর্থাৎ দ্বি আণবিক বাইমলিকুলার রিয়াকশন।
প্রতিস্থাপন কিভাবে ঘটে? তাহলে যে পাশে আমার বিদায়ী গ্রুপ থাকে, এই যে হ্যালাইড পরমাণুটি থাকে, হ্যালোজেন পরমাণু থাকে, ঠিক তার বিপরীত দিক থেকে আক্রমণ করে একটি অস্থায়ী জটিল অবস্থা তৈরি করার পর এইখানে কিন্তু যে উৎপাদটা হবে, উৎপাদটা ঠিক বাতাসের ছাতা উল্টায় গেলে যেমন হয়, প্রিয় শিক্ষার্থী, যে বাতাসের ছাতা উল্টায় গেলে কি অবস্থা হয়, ঠিক এখানে কিন্তু উৎপাদটা হবে ছাতা উল্টাকরণ, অর্থাৎ এটাকে আমরা কি বলছি, ইনভার্সন। এই যে ইনভার্সন ঘটছে, অর্থাৎ কনফিগারেশনের ইনভার্সন ঘটছে এখানে। তাহলে এই হচ্ছে SN2 বিক্রিয়া। এইখানে কিন্তু পার্থক্য হচ্ছে SN1 এর সাথে, যে SN1 এ কিন্তু পোলার দ্রাবকে SN1 বিক্রিয়াটা দ্রুত ঘটে, এখানে কিন্তু পোলার দ্রাবকে স্লো হবে। আবার এই যে কার্বনের সাথে বিদায়ী গ্রুপের পাশে যে অন্যান্য বড় বড় গ্রুপ, যে যদি বেশি বড় গ্রুপ থাকে সেখানে স্থানিক বাধা সৃষ্টি হবে, সেখানে SN2 বিক্রিয়া সহজে ঘটবে না। সেই নিয়মগুলো কালকে ব্যাখ্যা করবো। তাহলে আজকে এ পর্যন্তই আমরা দেখলাম হচ্ছে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার কৌশল। আমি একটু শক্তি চিত্রটা এঁকে দেখাই তোমাদের, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা যদি দুটি শক্তি চিত্র একটু এঁকে দেখাই, আমরা কি দেখেছি, এইখানে হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি আর রিঅ্যাকশন কোঅর্ডিনেটর যদি দেই, তাহলে আমরা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি এরকম, অর্থাৎ এখানে আমাদের রিঅ্যাক্ট্যান্ট, এখানে আমার TS1 আর TS ট্রানজিশন স্টেট 1, এখানে আমার ছিল ইন্টারমিডিয়েট মধ্যবর্তী কার্বনিয়াম আয়ন, এখানে হচ্ছে TS2, তারপরে আমার ছিল হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটেছিল। আমাদের ট্রানজিশন স্টেটে তার পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পেয়েছিল, যখন মধ্যক ইন্টারমিডিয়েট গঠিত হয়েছিল তখন তার পটেনশিয়াল এনার্জি আবার হ্রাস পেয়েছিল। আবার যখন উৎপাদ গঠনের জন্য আবার ট্রানজিশন স্টেট 2 হলো, তখন তার পটেনশিয়াল এনার্জি আবার বৃদ্ধি পেল। আবার সেটা কি হলো, আমরা আবার যখন উৎপাদ গঠন গঠিত হলো, তখন তার পটেনশিয়াল এনার্জি নিচে নেমে এসে যৌগটি স্থিতিশীল আকার ধারণ করলো। অনুরূপভাবে SN2 তে কি হলো, এখানে আমাদের পটেনশিয়াল এনার্জি এবং রিঅ্যাকশন কোঅর্ডিনেটর যদি আমরা দেখি, এই বিক্রিয়াটি এক ধাপে ঘটেছিল। আমাদের রিঅ্যাকশন এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, অস্থায়ী জটিল অবস্থা ছিল, আর আমাদের প্রোডাক্ট ছিল এখানে অর্থাৎ এইটা হচ্ছে আমাদের, এইটা হচ্ছে SN1 আমরা নিচে লিখি, এটা হচ্ছে SN1 বিক্রিয়ার শক্তি চিত্র, আর এটা হচ্ছে আমার SN2 বিক্রিয়ার শক্তি চিত্র। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দুটি বিক্রিয়ার মেকানিজম এবং শক্তি চিত্র থেকে তোমরা অন্তত SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার তুলনা করতে পারবে। এটাই তোমাদের জন্য বাইরের কাছে থাকলো, এবং আগামীকাল 9:30 তোমাদের আমি পড়াবো SN1 এবং SN2 বিক্রিয়ার তুলনামূলক আলোচনা এবং SN1 এবং SN2 বিক্রিয়ার স্টেরিওকেমিস্ট্রি। এটা যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আছে তাদের জন্য কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, তোমরা আগামীকালের ক্লাসটি অবশ্যই করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং আমরা যা পড়াচ্ছি সেটা নিয়মিত অনুশীলন করে ভবিষ্যতে পরীক্ষা যাতে তোমাদের HSC পরীক্ষার জন্য নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলো। ধন্যবাদ সবাইকে।